ওই সময় আমি র্যাবে ছিলাম, চট্টগ্রাম র্যাবে। কতটা মর্মান্তিক এটা ভাবা যায় না। আজকে আমরা এই সময় এসে ভাবি হাসিনার পক্ষে এগুলি সম্ভব। আমাদের মধ্যে ঐক্য ছিল না, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল না। আজকে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য, কার উপর আমরা আস্থা রাখবো? আপনাকে হয়তো দিল কোটা, কিন্তু আপনি দেখবেন যে বিরোধী একজন এত দাঁড় করায় দিল, আপনি বেকায়দায় পড়বেন। আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না, এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কতটুকু নিয়ন্ত্রণ আছে জানি না, কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয় না, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের দিক নির্দেশনা দেন, কিন্তু 5ই আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 1/11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল, এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না, আমরা কারণ ছাড়া দিতে চাই না। পশ্চিমেরা বললো আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা কিনা। এই বাংলাদেশ রাষ্ট্র না, ইসলাম শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার, সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন হবে। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, যুদ্ধ বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। যদি এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব না। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যা হওয়ার কথা না। তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না। অন্য ধর্মের লোকরা, আমরা বলতেও লজ্জা পাই যে আমাদের মুসলমানরা মারা যায়, আমরা বলতে পারি না। এই দাড়ি টুপি পড়লে আমরা নিয়ে বসবাস করবো দরকার হলে। বড় জঙ্গল আমাদের শেখ হাসিনা, কোন আইন সে মানে নাই, তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনা নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বললে সোজা করে দিবেন। আর একটা জিনিস আমাদের দরকার, একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব। আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার, বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোরদের আমরা দেখতে চাই না, নতুন কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না। তো বাংলাদেশের দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, বাট একটা সম্পদ আমাদের আছে, এই জনগণ। একটা জনগণের পিছনে যে 1 লাখ টাকা খরচ করে সরকার, 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে ডাক দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে।
বা সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সামনে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক সচিব, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাহবুবুর রহমান, সাবেক সচিব মাহবুবুর রহমান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদের কালো ছায়া এবং আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ এই বিষয়ে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, যেখানে বাংলাদেশ তার 53 বছর বয়সে অনেক গৌরবের অধ্যায় রয়েছে। 52 ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর গণতন্ত্র পুনরুদ্ধার, সবশেষে 36 জুলাইয়ের বিজয়। এতগুলো বিপ্লব, এতগুলো আন্দোলন, এতগুলো সফলতা, এ কোনোটাই আমার ত্যাগ, রক্ত, ঘাম আর জীবন বিনিময়ে এসেছে, এমনিতে আসেনি। দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার বিজয় এনেছি, স্বাধিকার অর্জন করেছি, গণতন্ত্র উদ্ধার করেছি, কিন্তু সেই স্বাদ আমরা ভোগ করতে পারিনি। আজকে যে রক্ত এখনো দগ্ধ হয়ে আছে, যে ক্ষত এখনো শুকায়নি, যে গুলি আঘাত এখনো শেষ হয়নি, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আজ হাহাকার। 36 জুলাই খুব নিকট অতীত। আজকেও আমরা আবার ফেসিবাদের গন্ধ পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি, ভিন্ন ইঙ্গিত। সুতরাং আমরা যে আজকেও সচেতন না হই, আবার ভুল করি, তাহলে আমরা অতীতের মতো আবারও সেই গহ্বরে পড়ে যাব, আমাদের বিজয় আসবে না, সুফল পাব না। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সংক্ষিপ্ত সময় এটাই বলতে চাই, শুধু আমাদের বিগত 53 বছর ইতিহাসে যদি সবচেয়ে আমাদের চ্যালেঞ্জ কী ছিল, বড় চ্যালেঞ্জ ছিল আমাদের নেতৃত্বের শূন্যতা। আদর্শিক নেতৃত্বের শূন্যতার কারণে আমরা এত কষ্ট, এত বিপদ আমাদের ছিল। আজকে গত 16 বছরে স্বৈরাচারের শাসন যদি আবার ফিরে আসে, তাহলে আমরা আবারও সেই সমস্যায় পড়ব। সুতরাং আজকে জাতির প্রয়োজন হচ্ছে সঠিক নেতৃত্ব। সামনে নির্বাচন, আমরা চাই এই জাতি আর ভুল না করুক। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক ধরনের আমাদেরকে ছেলেগুলোর গল্প শোনা হয়েছে, অনেক ধরনের তকমা দেওয়া হয়েছে, অনেক ধরনের ইস্যু তৈরি করা হয়েছে। আজকে সুযোগ হয়েছে যে আগামীতে আপনারা দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমার ছাত্ররা আজকে বিজয় অর্জন করেছে। আমরা চাই জাতীয় নির্বাচনের প্রতিফলন ঘটুক, জাতীয় নেতৃত্ব পাক, যাতে করে আমরা আগামী সুন্দর বাংলাদেশ করতে পারি, একটি আদর্শ দেশ গঠন করতে পারি। একটু বলেছেন আমাদের বিশাল যে জনশক্তি, ম্যান পাওয়ার, এটাকে আমরা কাজে লাগিয়ে প্রতিটি মানুষকে কাজে লাগাতে পারি। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাই, এই কামনা আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা এ পর্যায়ে একটু ব্রেক নেব। আমাদের সালাতুল আসর এখানে পাশেই আমাদের চাটাই এবং কাপড় বিছানো আছে। আমরা আশা করছি একসাথেই জামাতে আদায় করতে পারবো। আমাদের সুধীমণ্ডলী মেহমানবৃন্দ যারা আছেন এখানে আমাদের সালাত আদায়ের ব্যবস্থা করতে পারবো। আমাদের আন্ডারগ্রাউন্ডে মসজিদ আছে, নিচতলায় মসজিদও আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সালাত আদায় করে চলে আসব। আশা করছি আমরা 4:20 থেকে 25, 4:25-এর মধ্যে আমরা পরবর্তী প্রোগ্রাম শুরু করতে পারবো ইনশাআল্লাহ। 4:25-এর মধ্যেই সালাত শেষ করে আপনারা মেহরবানি করে চলে আসবেন। সামরিক বাহিনী, পাকিস্তানি যারা শাসক গোষ্ঠী ছিলেন, তারা নিঃসন্দেহে 71-এ আমাদের উপরে নৃশংস গণহত্যা চালাইছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার তার আগে এটার সূচনার জায়গাতে
এখানে বিহারি গণহত্যার মতো নৃশংস বাস্তবতাও আমরা জানি, কিন্তু আমাদেরকে পাবলিক পরিসরে এটা জানাইতে দেওয়া হয় না যে কেন হইল। সো এই জন্যই বলতেছি যে এই টোটাল ঐতিহাসিক পরিক্রমার মধ্যে অনেকগুলো গ্রে এরিয়া আছে। যাই হোক, আমাদের সত্যের সাথেই সত্যটাকে ধারণ করে আমাদের সামনের দিকে পথ চলতে হবে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ৭২-এর পরে, ৭১-এর পরে দেশে ফিরে আসার পরে সবচেয়ে বড় যে কাজটা করছেন সেটা হচ্ছে এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনীকে ফেরত যাইতে বাধ্য করা। এটা নিঃসন্দেহে ওনার একটা বড় অবদান। এবং এইটাও আমরা জানি যে উনি ৪৭-এ মোহাম্মদ আলী জিন্নার অনুসারী হয়ে, মুসলিম জাতিবাদী হয়ে পাকিস্তান আন্দোলনে অংশ নিছেন। দেখেন, পলিটিক্যাল পজিশন কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সো আলটিমেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে যত ধরনের বিতর্ক, যত ধরনের আলাপ আলোচনা আছে, এই আলাপ আলোচনার মধ্যেও মানে পরস্পর বিরোধী অনেক দিক আছে, অনেক প্রেক্ষাপট আছে। সো ভালোকে ভালো, খারাপকে খারাপ, এইটা বলাটা আমাদের কর্তব্য। সো বাই হিস্ট্রিক্যাল ফ্যাক্টস আমরা এটা জানি যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে নতুন রাষ্ট্র পাই, সেই রাষ্ট্রের অবিসংবাদিত নেতা হিসেবে তিনি স্বীকৃত ছিলেন। এবং তারপরে ৭২ থেকে ৭৫-এর যে পরবর্তী পরিক্রমা, এই পরিক্রমার মধ্যে আমরা অনেক ধরনের দিক দেখতে পাই। এবং এই দিকের মধ্যে একটা ভালো দিক বললাম যে তিনি ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে ফেরত পাঠাইতে বাধ্য করেন। তার দ্বিতীয় ভালো দিকটা ছিল হচ্ছে তিনি একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া শুরু করেন। আমার আসলে লাস্ট পয়েন্টটা হবে এটাই, যে তিনি যে প্রক্রিয়াটা শুরু করছিলেন, আবার আওয়ামী লীগ সেই সময়ে প্রচণ্ড ক্ষমতাকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী মন মানসিকতার একটা কাইন্ড অফ সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে, নতুন এই বাংলাদেশ রাষ্ট্রে অ্যাক্ট করার কারণে জিনিসটা প্রচণ্ড আত্মবিরোধী এবং সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। সো ফলে তার এই ভালো কাজগুলো ঢেকে গেছে। এবং এটাও আমরা জানি যে ১৯৭১ সালে তিনি মানে